সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান পাহাড়ি কৃষি দেখার জন্য। আমরা আজকে এসেছি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার বনরূপা এলাকার হর্টিকালচার সেন্টারে। এই হর্টিকালচার সেন্টারে কিভাবে চারা কলম উৎপাদন করা হয় এবং চারা কলম উৎপাদনের বিভিন্ন কৌশল, মাটি প্রস্তুত প্রণালী, বীজ জাত বাছাই, সার এবং বালাই ব্যবস্থাপনা সহ কৃষির নানা বিষয় এখান থেকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। ফল, ফুল, সবজি ও শোভাবর্ধক গাছের পরিকল্পিত চাষ, পরিচর্যা, উৎপাদন ও সংরক্ষণের সঠিক পদ্ধতি হল হর্টিকালচার ব্যবস্থাপনা। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার বনরূপা এলাকার হর্টিকালচার সেন্টারে উদ্যান ফসলের চারা উৎপাদন, মাটি প্রস্তুত, চারা কলম, সার ও বালাই ব্যবস্থাপনা, বীজ বাছাই ও বীজ শোধন সহ কৃষির নানা বিষয় নিয়ে কাজ করছেন। এখানে উৎপাদিত উন্নত জাতের চারা পাহাড়ের কৃষি সমৃদ্ধিতে অবদান রাখছে। এখানে 14 প্রজাতির গাছের চারা কলম উৎপাদন করা হয়। চারা উৎপাদনের জন্য মাটি ঠিকভাবে প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ। ভালো মাটি হলে চারা শক্ত, রোগমুক্ত এবং দ্রুত বেড়ে ওঠে। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে ভালো। মাটি ঝুরঝুরে ও পানি নিষ্কাশন ভালো হতে হবে। সুধী দর্শক, আমরা এখন চারা কলম উৎপাদন কৌশল নিয়ে জানব উপসহকারী উদ্যান কর্মকর্তা সুশাত চাকমার কাছ থেকে। আমাদের চারা কলম উৎপাদন করতে প্রথমে দেশি চারা উৎপাদন করতে হবে। দেশি চারা উৎপাদন করার পরে আমরা দেশি চারা যখন বয়স 1 হতে 1.5 বছর হয়, এটা হলো একটা স্টক হিসেবে এই চারাটা যেমন দেখছেন, এটা স্টক হিসেবে আমরা ধরে নিতে পারি। ধরে নেওয়ার পর যখন এটা মিচিউট হবে, তখন আমরা কাঙ্ক্ষিত জাত, কোন জাতটা করব, ওই জাতটা আমরা নির্বাচন করব। যেমন ধরে এখানে করা হয়েছিল বাড়ি ফোর। এখন আমরা ওই স্টকটা, এটার বয়স হতে হবে 1.5 বছর, আর সায়নের যেটা কাঙ্ক্ষিত জাতটা সেটা হবে আমাদের 3 থেকে 4 মাস। এর হলে মধ্যে ভালো হয়। তবে অনেক ক্ষেত্রে আমরা 6 মাস পর্যন্ত কাউন্ট করি। আমাদের সায়ন এখন যেহেতু স্টকের সায়ন সংগ্রহ করতে যাব, আমরা কাঙ্ক্ষিত জাতে বিভিন্ন গাছে যাইতে হবে, কোন জাতটা দিতে হবে, কোন সায়ন করব, সেগুলো আমাদের কালেকশন করতে হবে। কালেকশন করার উপযুক্ত সময় হলো মে, জুন, জুলাই, আগস্ট। এটা হলো উপযুক্ত সময়। চারা কলম তৈরির কৌশলে রয়েছে একটি গাছের ভালো জাতের অংশ অন্য একটি গাছের সাথে যুক্ত করে নতুন গাছ তৈরি করা হয়। এতে দ্রুত ফলন ও ভালো মান পাওয়া যায়। রুট স্টক বা মূল গাছ হতে হবে রোগমুক্ত ও শক্তিশালী। ডাল বা সায়ন হতে হবে উন্নত জাতের। সুধী দর্শক, আপনারা জানেন সঠিক চারা উৎপাদনের জন্য মাটি প্রস্তুত প্রণালীটা খুবই জরুরি। আমরা এই মাটি প্রস্তুত প্রণালী সম্পর্কে জানব উপসহকারী উদ্যান কর্মকর্তা টিটু চাকমার কাছ থেকে। তো নার্সারির জন্য একটা সয়েল টেস্টের আদর্শ উপাদান হচ্ছে এখানে দোআঁশ মাটি, তারপর গোবর বা কম্পোস্ট সার এবং কোকোপিট
মিশ্রণ করে আমরা একটা আদর্শ মাটি তৈরি করি। চারা রোপণের জন্য কিন্তু এটা একটি আদর্শ মাটি। যেহেতু এখানে পাহাড়ি মাটি এঁটেল দোআঁশ নাই, তো আমরা এখানে বালির পরিবর্তে কোকোপিটটাই ব্যবহার করি। এখানে মাটির স্তর প্রথমে দিয়ে দিব আমরা 50 ভাগ মাটির স্তর, এর উপরে দিব 30 ভাগ গোবর বা কম্পোস্ট এবং 20% অর্থাৎ 20 ভাগ দেব আমরা হচ্ছে কোকোপিট। যেহেতু এখানে আমাদের পাহাড়ি মাটি লাল মাটি, তো এখানে বালি দেওয়ার প্রয়োজন নাই, সেজন্য আমরা কোকোপিটটাই ব্যবহার করব। এই মাটি ব্যবহারের ফলে আমাদের এটা পানি ধরে রাখার ক্ষমতা বজায় থাকে এবং অতিরিক্ত পানি চলে যায়, নিষ্কাশনের সুবিধাও আছে। পটের জন্য আমরা যে মাটি রেডি করছি অর্থাৎ সয়েল পটটা, ওখানে হচ্ছে প্রথমে 50 ভাগ মাটি এঁটেল দোআঁশ মাটি এবং 30 ভাগ গোবর বা কম্পোস্ট এবং 20% হচ্ছে কোকোপিট। এই মিশ্রণটা দিয়ে আমরা গাদা করে স্তূপ করে রাখবো। আমাদের এখানে মাটির স্তরে প্রথমে আমরা দেব 50 ভাগ দোআঁশ মাটি, তার উপরে দিব 30 ভাগ গোবর বা কম্পোস্ট এবং 20 ভাগ দেব কোকোপিট। এর উপরে আমরা মাটিটা, যেহেতু আমাদের পাহাড়ি অঞ্চলের মাটি লাল মাটি, এই জন্য আমরা আর একটু কিছুটা পুষ্টি উপাদান দিয়ে দিব, রাসায়নিক সার। এখানে টিএসপি সামান্য এবং এমওপি কিছু সামান্য দিয়ে স্তর বাই স্তর সেজে আমরা মাটিটা করে রাখবো, স্তূপ করে রাখবো। স্তূপ করে রাখার পর এটা টারপাল দিয়ে বা ঢেকে দিতে হবে এবং এই মাটি 25 থেকে 30 দিন পর এরকম পথ করার উপযোগী হবে মাটিটা। এরপরে আমরা যখন পথ করব, এই পথে সরাসরি আমরা চারাটা বসিয়ে দিতে পারবো। জৈব সার প্রতিটি গাছে 3 কেজি, ইউরিয়া সার 200 গ্রাম, ডিএপি 100 গ্রাম, এমওপি 100 গ্রাম, আর জিপসাম 40 গ্রাম, বোরন 10 গ্রাম হারে প্রয়োগ করি। আমরা আমাদের এই সেন্টারে প্রত্যেক ফলন্ত মাতৃ গাছে এভাবে সার প্রয়োগ করে থাকি, বছরে 3 বার প্রয়োগ করি। এখন যেহেতু মালটা ছোট অবস্থা আছে, এই সার প্রয়োগ করলে এখন বড় হয়ে যাবে তাড়াতাড়ি। ডিএপি সার প্রয়োগ করা হচ্ছে, এমওপি দিল একটু আগে, এবং খুব ভালোভাবে মিশাইতে হবে, একদম ভালোভাবে মিশ্রণ করতে হবে। এগুলো যেগুলো শক্ত দলা থাকে এগুলো ভাঙতে হবে, ভাঙার একদম উপর নিচে সুন্দরভাবে মিশাইতে হবে। এভাবে দিতে হয় খুব সুন্দরভাবে রিং আকারে। মালটা গাছে সার দেওয়ার পরে এখন করসল গাছে সার দেব, ঠিক আগের মতো ওই মালটা গাছের মতো এভাবে দিচ্ছি। আমরা তো এখন মালটা গাছে সার দেওয়ার পরে করসল গাছে সার দিলাম। এখন সার মাটিগুলো দেখে দেওয়া হচ্ছে, সুন্দরভাবে দেখে দিবে যাতে বাইরে না পড়ে মতো। দর্শক, এভাবে আমরা গাছে সার প্রয়োগ করে থাকি। বীজ বাছাই ও বীজ শোধন কৃষির খুব গুরুত্বপূর্ণ ধাপ। ভালো ফলন পেতে হলে শুরুতেই ভালো মানের বীজ নির্বাচন ও সঠিকভাবে শোধন করা দরকার। বীজ বাছাই হলো ভালো স্বাস্থ্যকর ও রোগমুক্ত বীজ নির্বাচন করার প্রক্রিয়া। ভালো অঙ্কুরোদ্গম নিশ্চিত করে, রোগ ও পোকামাকড়ের ঝুঁকি কমায়, ফলন বৃদ্ধি করে। সুধী দর্শক, আমরা এখন হর্টিকালচার সেন্টার বনরূপা রাঙ্গামাটির উপপরিচালক মাহমুদ রশিদের কাছ থেকে জানব বীজ কিভাবে বাছাই করতে হয়, বীজ কিভাবে শোধন করতে হয় এবং বালাই ব্যবস্থাপনা সম্পর্কে, সেই সাথে পাহাড়ের কৃষির যে সম্ভাবনা এবং এই সম্ভাবনায় হর্টিকালচার সেন্টার কী ধরনের গুরুত্ব রাখছে সেই সব বিষয়গুলো। প্রথমে আমরা বীজকে রোদে শুকাবো, 2-3 ঘন্টা হালকা রোদে, তারপরে ঠান্ডা করব। এভাবে আমরা করেছি। আমরা আজকে পেয়ারার বীজ বাছাই করব এবং বীজটা শোধন করব।
এক্ষেত্রে আমরা এই যে পেয়ারের বীজটা, শুকনা বীজটা আমরা যে এইটা একটা আমরা পরিষ্কার পাত্রের পানিতে আমরা বীজটা দিব পরিমাণ মতো। এই বীজটা যে আমরা এখানে প্রায় 40 গ্রাম বীজ দিলাম, এবং এই 40 গ্রাম বীজের থেকে আমরা এটা কিছুক্ষণ এটা নাড়বো। নাড়লে যে বীজটা আমার ভেসে উঠবে সেই বীজটা হলো অপুষ্ট বীজ। এই যে আমার যে বীজগুলা ভেসে উঠলো এগুলো আমি ফালাই দেব। যে বীজটা নিচে পড়ে থাকলো সেটা আমার পরিপুষ্ট বীজ, এবং এই বীজটা আমরা শোধনের জন্য আধা ঘন্টা আমরা শোধন যে কার্যক্রম সেখানে আমরা দেব। যেহেতু আমার 50 গ্রাম বীজ, এজন্য আমরা বীজ শোধনের জন্য ব্যবহার করি এই যে একটা প্রোডাক্ট, এটা প্রোভেক্স। বাংলাদেশে এই গ্রুপের ছত্রাকনাশক বীজ শোধক হিসাবে অপ্রতিদ্বন্দ্বী, এবং এটা যে কোনো ফসলের বীজ খুব ভালোভাবে বীজ শোধন করা যায়, এবং এই বীজ শোধনের মাধ্যমে আমাদের যে কোনো ফসলের 12 থেকে 15টা রোগ নিয়ন্ত্রণ করা সহজ হয়, রোগের আক্রমণ কম হয়, ফসল এবং চারা তেজি হয়। যে কারণে আমরা যেহেতু মানসম্মত চারা উৎপাদনে বদ্ধপরিকর, সরকারের ম্যান্ডেট কোয়ালিটি চারা উৎপাদন করা, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বীজ শোধন অনুসরণ করি। এই যে এই পরিমাণ বীজ শোধনের জন্য আমরা পরিমাণ মতো, যে আমার 40 গ্রাম বীজ, আমরা 50 মিলি পরিমাণ পানি নিলাম। এই 50 মিলি পরিমাণ পানিতে আমরা যেহেতু 1 কেজি বীজ শোধনের জন্য 3 গ্রাম ওষুধ লাগে, আমরা আনুমানিক এখানে 1 গ্রামের একটু কম আমরা এই যে বীজ শোধক দিব, যাতে আমাদের এই শোধন কাজটা সহজ হয়। এই যে সামান্য পরিমাণ একটু দিলাম, এটা দেওয়ার পরে কাঠিটা দিয়ে একটু আমরা নাড়বো যাতে এটা মিশে যায় ভালো করে। এই যে মিশে যাওয়ার পরে আমরা এই যে এই দ্রবণটার মধ্যে আমাদের যে বাছাইকৃত বীজ, এই বীজটা আমরা উপরের পানিটা ফালাই দেব। এই যে এটাতে যদি কোনো জীবাণু থাকে, বীজ গঠিত বীজবাহিত, তাহলে এটা সম্পূর্ণ জীবাণু কিল হবে, এবং এখান থেকে উৎপাদিত চারা অত্যন্ত তেজি হবে, নিরোগ হবে। পার্বত্য যে জেলা তিনটি, এই তিনটি জেলা হলো কৃষির অপার সম্ভাবনা, তবে এখানকার কৃষিটা একটু চ্যালেঞ্জিং, একটু অন্যরকম। আমি এখানে উপপরিচালক হিসেবে যোগদানের পর থেকে দেখলাম যে এখানকার পাহাড়ের যে কৃষি যারা করে তারা এখনও পুরাতন পদ্ধতি অনুসরণ করছে, অথবা স্থানীয়ভাবে তারা যতটুকু করে সেটাই আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গা থেকে আমরা যদি তাদেরকে একটু ডাইভার্সিফাইড করি, বৈচিত্র্যতা নিয়ে আসি, তাহলে এখানকার কৃষি করে অনেক লাভবান হবে। আজ থেকে 13-14 বছর আগে আসছিলাম, তারও আগে আসছিলাম, তখন দেখেছি এখানে সেগুন, গড়াই, গর্জন, বিভিন্ন ধরনের চাপালিশ, বট, পাকুড়, ডুমুর, তেঁতুল, জলপাই, নানা ধরনের গাছের একটা রাধাচূড়া, কৃষ্ণচূড়ার একটা ছিল। কিন্তু এখন আমরা যেটা দেখি শুধুমাত্র সেগুন গাছে ভরা। আসলে আমাদের পাহাড়ের কৃষি বৈচিত্র্য, জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হলে এইখানকার যে আজ থেকে 50 বছর আগেও যা ছিল, 20 বছর আগেও যা ছিল, এটার একটা মিলন মেলা, একটা সম্মিলিতভাবেই সেটা এস্টাবলিশ করতে হবে। তাহলে একদিকে যেমন আমরা অক্সিজেন পাবো, কাঠের চাহিদা পূরণ করব, ফলের চাহিদা পূরণ করব, এবং অন্যান্য পাহাড়ের যে জীববৈচিত্র্যের উপাদান, যে উপাদানগুলো বিভিন্ন প্রাণী, বিভিন্ন পশু পাখি আছে, তারাও তাদের খাদ্য পাবে, আবাসস্থল পাবে, এবং তারা তাদের যে ইকোসিস্টেমে খাপ খাওয়ানোর মাধ্যমে তাদের বংশবিস্তার রক্ষা করবে, প্রকৃতিকে রক্ষা করবে। সার ব্যবস্থাপনা ও বালাই ব্যবস্থাপনা এই দুটি সঠিকভাবে করতে পারলে ফসলের উৎপাদন ও গুণগত মান অনেক ভালো হয়। ফসলের প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণ, সময় ও পদ্ধতিতে সার প্রয়োগ করাকে সার ব্যবস্থাপনা বলা হয়। সারের ভালো ব্যবস্থাপনা করলে গাছের বৃদ্ধি ও ফলন বাড়ায়, মাটির উর্বরতা বজায় রাখে, গাছকে সবল ও রোগ প্রতিরোধী করে, ফসলের ক্ষতিকর পোকামাকড়, রোগ ও আগাছা নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে
বালাই ব্যবস্থাপনা বলে। এই হর্টিকালচারের মাধ্যমে আমাদের সহযোগিতা নিয়ে আমাদের এই রাঙ্গামাটি পার্বত্য জেলায় 6টা হর্টিকালচার সেন্টার আছে এবং এই 6টা হর্টিকালচার সেন্টারের মাধ্যমে এই পার্বত্য জেলার প্রায় 1,500-এরও বেশি ফল বাগান সৃজন করা আছে এবং তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের হর্টিকালচার সেন্টার থেকে চারা সংগ্রহ করে, কারণ আমাদের চারা এই এলাকার যে কোনো বাণিজ্যিক নার্সারি বা ব্যবসায়ীর কাছ থেকে অনেক সস্তা এবং অথেন্টিক। হর্টিকালচারের চারার কোয়ালিটি এবং আপনার হলো অথেন্টিকেশন, অ্যাকুরেসি এটা অনেক বেশি কৃষকের কাছে সমাদৃত। হর্টিকালচার হলো কৃষির একটি বিশেষ শাখা, যেখানে ফল, সবজি, ফুল, ঔষধি গাছ এবং শোভাবর্ধনকারী উদ্ভিদের চাষ, উন্নয়ন এবং পরিচর্যা করা হয়। শুধু দর্শক, এর মাধ্যমে আমাদের কৃষির ব্যাপক সম্ভাবনা তৈরি হচ্ছে এবং পাহাড়ের কৃষি সমৃদ্ধ হচ্ছে। শুধু দর্শক, আমরা আজকে আপনাদেরকে এই রাঙ্গামাটি জেলার হর্টিকালচার সেন্টারে সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করেছি। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।